আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 191, 192 আর 193 পৃষ্ঠায় যে জ্যামিতিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। 191 পৃষ্ঠার একদম উপরে দেখো একটি ফুটবলের ছবি দেওয়া হয়েছে। ফুটবলের কটি তল? ফুটবলের একটি মাত্র তল। এই তলটি আয়তঘনকের তলের মতো নয়, তাই এটি বক্রতল। আমরা বক্ররেখা সম্বন্ধে জানি। বক্ররেখা কাকে বলে? যে রেখা সবসময় দিক পরিবর্তন করে তাকে বলা হয় বক্ররেখা। তো বলের উপরের যে রেখাটি আছে দেখো সবসময় কিন্তু এর দিক পরিবর্তন হচ্ছে, তাই এই রেখাটিকে আমরা বক্ররেখা বলতে পারি। আর এই উপরের যে তলটি সেটিকে আমরা কি বলবো? বক্রতল বলবো। ফুটবলের আকারের ঘনবস্তুগুলোর নাম কি? গোলক। তাহলে এই রকম গোল জিনিসকে আমরা কি বলবো? গোলক বলবো। তাহলে আরেকটি উদাহরণ যদি আমরা নিই গোলকের, তাহলে নাড়ু বলতে পারি। নাড়ু একটি গোলক। রসগোল্লা সেটিও একটি গোলক। এই রকম অনেক উদাহরণ কিন্তু গোলকের আছে। অর্ধেক গোলককে আমরা কি বলি? অর্ধগোলক। খুবই সাধারণ। একটি গোলককে যদি আমরা অর্ধেক করি তাহলে তাকে আমরা কি বলবো? অর্ধগোলক। এখানে দেখো একটি বাটির ছবি দেওয়া হয়েছে। তো বাটির চারিপাশটি কি আছে? বক্রতল, কিন্তু উপরের তলটি কি? সমতল। যদি এটিকে নিরেট অংশ ধরা হয় তাহলে এই উপরের তলটি সমতল। তাহলে বাটির বা অর্ধগোলকের কটি তল? দুটি তল। একটি হলো বক্রতল আর একটি হলো সমতল। তাহলে আমরা কি দেখলাম? বাটির দুটি তল, অর্থাৎ অর্ধগোলকের দুটি তল, একটি সমতল আর একটি বক্রতল। তারপর একটি চার্ট দেওয়া হয়েছে। এই চার্টগুলো আমরা পূরণ করি। ঘনবস্তুর উদাহরণ দেওয়া হয়েছে গোলক। গোলকের উদাহরণ আমরা কি বলবো? ধরো বল। তলের সংখ্যা কটি? একটি। তলের ধরন বক্রতল। এবারে দেখো নিরেট অর্ধগোলক। নিরেট অর্ধগোলকের একটি উদাহরণ যদি আমরা নিই, ধরো একটি বাতাবি লেবুর অর্ধেক। তাহলে আমরা লিখি বাতাবি লেবুর অর্ধেক। এটি নিরেট অর্ধগোলকের একটি উদাহরণ হিসাবে আমরা নিলাম। এবার তার তলের সংখ্যা কটি? তলের সংখ্যা হবে দুটি। তলের ধরন একটি বক্রতল থাকবে, অর্থাৎ বাতাবি লেবুর পাশের অংশটি, আর যেটি কাটা অংশ সেই কাটা অংশটি কি হবে? সমতল হবে। তাহলে আমরা দুটি তল পেলাম নিরেট অর্ধগোলকের। এরপর দেখো একটি কোণের ছবি আছে। এটি একটি আইসক্রিম ধরতে পারো, আইসক্রিমের কোণ। তাহলে এই কোণের কটি সমতল আছে? একটি সমতল। এইটি হলো একটি সমতল। তাহলে একটি সমতল লিখলাম। আর কটি বক্রতল? একটি মাত্র বক্রতল। তাহলে এখানেও আমরা 1 লিখব। আইসক্রিমের কোণ, টোপর ইত্যাদি আকারের ঘনবস্তু কি ধরনের? শঙ্কু আকৃতির। তাহলে এই ধরনের বস্তুকে আমরা শঙ্কু বলি। উদাহরণ হিসাবে আমরা কি পেলাম? আইসক্রিমের কোণ পেলাম, টোপর পেলাম। তাহলে ধরো আরেকটি উদাহরণ আমরা নিতে পারি মোচা। কলার মোচা আমরা সবাই দেখেছি। কলার মোচাকে যদি উপরের অংশটিকে আলাদাভাবে কেটে নিই তাহলে সেই উপরের অংশটিকে কিন্তু আমরা শঙ্কু বলতে পারি। আবার আমাদের একটি ফাঁকা ঘর দেওয়া হয়েছে। ফাঁকা ঘর পূরণ করব। নিরেট শঙ্কুর উদাহরণ কি? ধরো এই উদাহরণটিকে আমরা নিলাম আইসক্রিমের কোণ। আমরা লিখি আইসক্রিমের কোণ। তলের সংখ্যা কটি? তলের সংখ্যা দুটি। তলের ধরন একটি সমতল। এই যে উপরের তলটি এটি সমতল, আর পাশের তলটি বক্রতল। তাহলে আমরা দুটি তল পেলাম। তারপর দেখো আবার একটি ছবি দেওয়া হয়েছে। এটি একটি কৌটোর ছবি। তো মুখবন্ধ কৌটোর কটি তল? এই পাশের অংশটি দেখো বক্রতল। তাহলে বক্রতল কটি? একটি বক্রতল। আর এই উপরের অংশ আর এই নিচের অংশ এই দুটি হলো সমতল। সমতল।
প্রান্তরেখা কটি? দেখো এই একটি প্রান্তরেখা আর এই একটি প্রান্তরেখা, তাহলে আমরা পেলাম দুটি প্রান্তরেখা। কৌটো, পাইপ ইত্যাদি আকৃতির ঘনবস্তুগুলোর নাম কি? চোঙ বা বেলন। তাহলে উদাহরণ হিসেবে আমরা কি পেলাম? কৌটো পেলাম আর পাইপ পেলাম। এছাড়াও আমরা বেলন, অর্থাৎ যে বেলনা দিয়ে আমরা রুটি বেলি, সেটিকেও কিন্তু আমরা এই চোঙ আকারে নিতে পারি, সেটিও একটি উদাহরণ। এবার দেখো ফাঁকা ঘর দেওয়া হয়েছে, আমাদের পূরণ করতে হবে। নিরেট চোঙের উদাহরণ কি? ধরো আমরা একটি লোহার রড নিই, লোহার রড, এটি একটি নিরেট চোঙের উদাহরণ। তলের সংখ্যা কটি হবে? তিনটি হবে। এখানে কিন্তু তিনটি তল আমরা পাবো। চারিপাশের এই তলটি বক্রতল একটি তল আর দুপাশে দুটি তল, তাহলে তলের সংখ্যা আমরা পেলাম তিনটি। তলের ধরন কি কি? একটি বক্রতল আর দুটি পাবো সমতল। তাহলে আমাদের শূন্যস্থানগুলো সব পূরণ করা হয়ে গেল 191 পৃষ্ঠায় যে অংশটি আমাদের ছিল। এবার 192 পৃষ্ঠায় দেখো ঘনবস্তু দেখে খুঁজি। ঘনবস্তু এখানে কি করা হয়েছে? পুরু ফাঁপা নলের কটি সমতল? 0টি সমতল আর পাশে একটি বক্রতল আছে। 0টি সমতল লিখব আর একটি বক্রতল লিখব। ফাঁপা নলের আকারের ঘনবস্তুর নাম কি? ফাঁপা চোঙ। এবার ঘরগুলো যে শূন্যস্থানগুলো আছে সেগুলি আমরা পূরণ করব। ফাঁপা চোঙের উদাহরণ পাইপ। যে কোনো পাইপ আমরা নিতে পারি, সেটি হলো ফাঁপা চোঙের উদাহরণ। তলের সংখ্যা কটি? তলের ধরন কি কি? বক্রতল। তারপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেওয়া হয়েছে, পিরামিড। এবার আমরা পিরামিড নিয়ে আলোচনা করব। পিরামিডের আকার ও আকৃতি কীরকম? দেখো এই রকম হলো পিরামিড। পাশের ছবিতে ভূমি বা তলদেশ চতুর্ভুজ বা ত্রিভুজ কোনটি ঠিক তা দাগ দিই। এখানে যে ভূমিটি, নিচের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, সেটি কি ধরনের? সেটি কিন্তু চতুর্ভুজ। 4টি পাশ আছে, এটি একটি চতুর্ভুজ, তাই চতুর্ভুজের মাথায় টিক মার্ক দিলাম। কটি পার্শ্বতল আছে? দেখো ভূমিটিকে বাদ দিলে কটি পার্শ্বতল আমরা পাচ্ছি? 1টি, 2টি, 3টি আর ওই পাশে 1টি, তাহলে 4টি পার্শ্বতল আমরা পেলাম। পার্শ্বতলগুলির আকার কীরকম? পার্শ্বতলগুলির আকার দেখো ত্রিভুজের মতন, ত্রিভুজাকার। পার্শ্বতলগুলির অগ্রভাগ ক্রমশ সরু হয়ে একটা কিসে মিশেছে? বিন্দুতে মিশেছে। তাহলে আমরা এখানে কি লিখব? বিন্দু, বিন্দুতে মিশেছে। এই পিরামিডের মোট তল কটি? আমরা গুণে দেখি এই পিরামিডের মোট তল কটি। দেখো নিচের ভূমিটি একটি তল আমরা ধরে নেব আর চারপাশে আছে 4টি তল, তাহলে কটি তল পেলাম? আমরা 5টি তল পেলাম। তারপর কি বলা হয়েছে? পিরামিডের তলদেশ ত্রিভুজাকার অথবা বহুভুজাকার হতে পারে। এখানে যে পিরামিডটি আমাদের দেখানো হয়েছে, এই পিরামিডের ভূমিটি অর্থাৎ মাটির সাথে যে অংশটি আছে সেটি হলো চতুর্ভুজাকার, কিন্তু ত্রিভুজাকার আকারেরও হতে পারে, আবার চতুর্ভুজের থেকে বেশি পঞ্চভুজ বা ষড়ভুজাকারও কিন্তু ভূমি হতে পারে। তারপর দেখো ত্রিভুজাকার আকৃতির ভূমি বিশিষ্ট একটি পিরামিড এখানে দেওয়া হয়েছে। এই পিরামিডের আর এক নাম চতুস্তলক। কেন চতুস্তলক? দেখো এর 4টি তল আছে, নিচে একটি তল আর 3 দিকে 3টি তল, তাই একে বলা হচ্ছে চতুস্তলক। তলদেশ কটি? 1টি। পার্শ্বতল কটি? 3টি। চতুস্তলকের প্রতিটি তল কী রকম ক্ষেত্র? আমরা এখানে লিখব ত্রিভুজাকার ক্ষেত্র। এবার আমাদের শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে একটি চার্ট আকারে। দেখো ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র, তাহলে তলের সংখ্যা কটি? তলের সংখ্যা 4টি। ধার সংখ্যা কটি? আমরা এখান থেকে দেখে নিই। ধার সংখ্যা 1, 2, 3 আর নিচে যদি দেখি 1, 2, 3, তাহলে ধার সংখ্যা হবে 6টি।
শীর্ষবিন্দুর সংখ্যা কটি? শীর্ষবিন্দু দেখো একটি, দুটি, তিনটি, চারটি। শীর্ষবিন্দুর সংখ্যা চারটি। তলের ধরন কি? তলের ধরন সমতল। তারপর দেখো ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্র, তাহলে তার তলের সংখ্যা কত? এর আগের যে পিরামিডটি আমরা দেখেছি সেখানে চলে যায়। দেখো এখানে যদি ভূমি চতুর্ভুজাকার হয় তাহলে তার তলের সংখ্যা হচ্ছে নিচে একটি আর চারপাশে চারটি, তাহলে কটি হলো? পাঁচটি। এখানে তলের সংখ্যা লিখব পাঁচটি। ধার সংখ্যা কত? দেখো এখানে ধার সংখ্যা 1 2 3 4 5 6 7 8টি ধার আছে, তাই আমরা ধার সংখ্যা লিখব 8টি। শীর্ষবিন্দুর সংখ্যা কত? এখানে দেখো শীর্ষবিন্দুর সংখ্যা 1 2 3 4 5টি, আমরা এখানে লিখে দেব শীর্ষবিন্দুর সংখ্যা 5টি। তলের ধরন সমতল। তাহলে আমাদের এই চারটি পূরণ করা হয়ে গেল। এরপর 193 পৃষ্ঠায় একদম উপরে দেখো, প্রথমে দেখো একটি শূন্যস্থান, কি বলা হয়েছে? এই ঘনবস্তুর নাম কি? এই ঘনবস্তুর নাম আমরা লিখব আয়ত ঘন। এর মোট তল কটি? মোট তল 6টি। পার্শ্বতল কটি? পার্শ্বতল 4টি আর দুই প্রান্তে উপর নিচে 2টি। এখানে দেখো আরেকটি ছবি, দুই প্রান্ত ত্রিভুজাকার ও পার্শ্বতলগুলি আয়তকার হলে কি হয় দেখি। এই ঘনবস্তুর নাম কি? প্রিজম। তাহলে প্রিজম কাকে বলে? এই ধরনের আকৃতি বিশিষ্ট কোনো ঘনবস্তুকে আমরা প্রিজম বলবো। এই আকৃতির কাচের ফলক কিন্তু প্রায় দেখা যায়, বিশেষ করে ঝাড়বাতির ক্ষেত্রে। এর পার্শ্বতল 3টি, দুই প্রান্তে 2টি। এই প্রিজমের মোট কটি তল? এই প্রিজমের মোট দেখো 1 2 আর নিচের তলটি 3টি আর এই দুই পাশে, তাহলে মোট 5টি তল। প্রিজমের দুই প্রান্ত বহুভুজাকার আর পার্শ্বতলগুলো আয়তকার হলে কি হয় দেখি। আমরা এই প্রিজমটি দেখলাম ত্রিভুজাকার, কিন্তু যদি বহুভুজাকার হয় তাহলে কি রকম হবে? এখানে তার ছবি দেওয়া হয়েছে। এর দুই প্রান্তে 2টি তল আছে, এখানে একটি তল, এখানে একটি তল। আর পার্শ্বতল কটি আছে দেখো? 1 2 3 4 5 6, 6টি পার্শ্বতল আছে, তাই আমরা এখানে 6 লিখলাম। তাহলে মোট তল কটি পেলাম? 8টি। 6 আর 2 8টি। তারপর আরেকটি তথ্য খুব সুন্দর, যেটি আমাদের জন্য খুব প্রয়োজনীয়। দেখো সুষম আকৃতির ঘনবস্তু কাদেরকে বলা হয়? সুষম আকৃতির ঘনবস্তু। এখানে দেখো নাম দেওয়া হয়েছে ইট, বই, বল, আইসক্রিমের কোন, কৌটো, ফাফা নল, এগুলি সব সুষম আকৃতির ঘনবস্তু। আর এবড়োখেবড়ো জিনিস যেমন পাথরের টুকরো, এখানে মেঘ, এই ধরনের ঘনবস্তুগুলোকে আমরা কি বলি? অসম আকৃতির ঘনবস্তু বলা হয়। কারণ এর আকৃতির কোনো ঠিক ঠিকানা থাকে না, যেমন খুশি তেমন হতে পারে, কোনো জ্যামিতিক নিয়ম এ মানে না, তাই এই আকৃতির ঘনবস্তুগুলোকে বলা হয় অসম আকৃতির ঘনবস্তু। এখানে 2টি উদাহরণ আমরা দেব। এখানে শুধুমাত্র এবড়োখেবড়ো পাথরের টুকরো দেওয়া হয়েছে আর মেঘের উদাহরণ দেওয়া হয়েছে। আর কি উদাহরণ আমরা দিতে পারি? ভাঙা কাচ। ভাঙা কাচের উদাহরণ। কাচ ভেঙে গেলে কীরকম হবে আমরা জানি না, তার বিভিন্ন আকৃতির হয়ে যেতে পারে, সেই জন্য ভাঙা কাচ একটি এবড়োখেবড়ো আকারের জিনিস, তাই এটি অসম আকৃতির ঘনবস্তু। আরেকটি উদাহরণ আমরা দিতে পারি বরফের টুকরো। বরফের টুকরো, যদি কোনো বরফকে আমরা ভেঙে ফেলি তাহলেও সেটি কিন্তু কাচের মতো এবড়োখেবড়ো হয়ে যাবে। তাই আমরা লিখলাম ভাঙা বরফ। ভাঙা বরফ। বরফের যে কোনো চাংকে যদি আমরা আছাড় মেরে বা কোনো কিছু দিয়ে আঘাত করে ভাঙি তাহলেও কিন্তু সেটি এবড়োখেবড়ো পাথরের টুকরোর মতো হয়ে যায়। তো সেটিও একটি অসম আকৃতির ঘনবস্তু। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে
তারাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।